এমএইচ গ্রিন বায়োলজিতে তোমাদের স্বাগতম। আজকে আলোচনা করব সেল সাইকেলের এস এবং জি2 দশা। আগের ক্লাসে আমরা দেখেছি বা আলোচনা হয়েছে, সেটা হচ্ছে জি1 দশা সম্পর্কে। আজকে আলোচনা করব এস এবং জি2 দশা। জি1 দশাতে দেখেছিলাম যে ডিএনএ এর পরিমাণটা ছিল 2C এবং ক্রোমোজোম ছিল মোনাড প্রকৃতির। আর ডিএনএ এর পরিমাণটা ছিল 2C। এস দশা বা সিনথেসিস যে দশা, সেই দশাতে ক্রোমোজোমের ডিএনএ এর পরিমাণ হবে 2C থেকে 4C। তো এস দশার অবস্থান ইন্টারভেলের একটা স্টেজ এস দশা, যেটা জি1 এবং জি2 এর মধ্যবর্তী একটা দশা, সেটা হচ্ছে এস। সিনথেসিস অর সিনথেটিক, যার সময়কাল হচ্ছে 6 থেকে 8 ঘন্টা। একটা সেল সাইকেলের সময় যদি 24 ঘন্টা ধরা হয়, তার মধ্যে জি1 হচ্ছে 8 থেকে 12 ঘন্টা, এস হচ্ছে 6 থেকে 8 ঘন্টা এবং জি2 হচ্ছে 3 থেকে 4 ঘন্টা এবং এম বা মাইটোটিক দশা হচ্ছে 1 ঘন্টা। তো এখানে এস দশা হচ্ছে 6 থেকে 8 ঘন্টা, যেটা জি1 এর পরবর্তী দশা। এস দশায় এই যে ডিএনএ এর পরিমাণ 2C থেকে 4C হলো, সেটা কিভাবে? সেটা হচ্ছে যে ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে, ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণের মাধ্যমে 2C থেকে 4C সংঘটন হয়েছে। যেটা আমি আলোচনা করেছি জি1 দশাতে, যে এস দশায় ডিএনএ সিনথেসিসের জন্য, সিনথেসিস মেইনলি হচ্ছে ডিএনএ সিনথেসিসের কথা বলা হয়েছে এবং কিছু হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন সংশ্লেষের কথা বলা হয়েছে। তো ডিএনএ সিনথেসিসের জন্য কাঁচা ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়ালস যেগুলো, যেমন নাইট্রোজেন বেস বা শর্করা, এগুলো তো সংশ্লেষ হয়। তার সঙ্গে সঙ্গে যেগুলো উৎপন্ন হয় সেটা হচ্ছে বিভিন্ন রকমের এনজাইম, যে এনজাইমগুলো ডিএনএ রেপ্লিকেশনের সঙ্গে সংযুক্ত, এবং বিভিন্ন প্রোটিন যেগুলো ডিএনএ রেপ্লিকেশনের কাজে বা প্রতিলিপিকরণের কাজে লাগবে, সেগুলো সব জি1 দশাতে উৎপন্ন হয়েছে। তো এস দশাতে ডিএনএ রেপ্লিকেশন যেটা, ফার্স্ট টাইম একটা ডিএনএ অণু আনওয়াইন্ডিং প্রোটিনের সঙ্গে সংযুক্ত হয়ে ডিএনএ যে ডবল স্ট্র্যান্ড আছে বা ডিএনএ মধ্যে যে পাক আছে, সেই পাকগুলোকে খুলে দেবে এবং খুলে যাওয়া পাকগুলোকে ধরে রাখবে এস, এস, বি প্রোটিন, ডিএনএ, ডিএনএ বি, ডিএনএ সি ইত্যাদি প্রোটিন, হেলিকেজ, গাইরেজ, আরএনএ প্রাইমার, বিভিন্ন এই ধরনের উৎসেচক এবং বিভিন্ন প্রোটিন, সমস্ত কিছু পরপর সম্মিলিতভাবে কাজ করবে। এখানে আমি এটা সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি। তো ডিএনএ স্ট্র্যান্ড এর আবার প্রাইম আছে বা মাত্রা আছে। এটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম, আর এটা 3 প্রাইম টু 5 প্রাইম। তো এই 3 টু 5 প্রাইম বরাবর এই অভিমুখে যে ডিএনএ সংশ্লেষ হবে, সেটা তার অপোজিট হবে, সেটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। এই নিয়ে পরে আলোচনা করব। এটা একটা সংক্ষিপ্ত ধারণা।
তো এইভাবে ডিএনএ সংশ্লেষ হবে, বিভিন্ন নাইট্রোজেন বেসগুলো আসবে, এসে এইদিকে যদি অ্যাডেনিন থাকে তাহলে এইদিকে থাইমিন যুক্ত হবে, এখানে যদি সাইটোসিন থাকে তাহলে এখানে গুয়ানিন যুক্ত হবে, এখানে গুয়ানিন থাকলে এখানে সাইটোসিন যুক্ত হবে। এইভাবে নাইট্রোজেন বেসগুলো পরপর সজ্জিত হয়ে একটা কন্টিনিউয়াস স্ট্র্যান্ড তৈরি করবে, যেটা 5 প্রাইম টু 3 প্রাইম। এই 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ড কে বলা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড। আর তার অপোজিটে 5 টু 3 প্রাইম অপোজিটে এইদিকে কাটা কাটা খণ্ডক তৈরি হবে, কাটা কাটা খণ্ডক তৈরি হবে। এর অভিমুখ হচ্ছে 3 টু 5 প্রাইম। কেন এরকম হলো? এইদিকে কন্টিনিউয়াস হচ্ছে, এদিকে ডিসকন্টিনিউয়াস হচ্ছে কেন? ডিএনএ সিনথেসিসের অভিমুখ হচ্ছে 5 টু 3 প্রাইম, 5 থেকে 3 দিকে। আর তার অপোজিট স্ট্র্যান্ড মানে তার মাদার স্ট্র্যান্ড বা তার প্যারেন্টাল যে স্ট্র্যান্ড, সে প্যারেন্টাল স্ট্র্যান্ডটা থাকবে 3 টু 5। প্যারেন্টাল স্ট্র্যান্ডটা থাকবে 3 টু 5, আর তার কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড বা তার অপত্য যে স্ট্র্যান্ডটা তৈরি হবে সেটা হবে 5 টু 3। যার কারণে এটা সঠিক আছে, যেন এটা 5 প্রাইম টু 3 প্রাইম কন্টিনিউয়াস হবে, যেটাকে বলছে লিডিং স্ট্র্যান্ড। কিন্তু এটা 3 টু 5 ডিএনএ সংশ্লেষ আমি কি বলেছি যে 3 টু 5 এর দিকে হবে। তাহলে 3 টু 5 যদি হয় তাহলে এই দিক থেকে ছোট ছোট অঙ্গ তৈরি হবে, অর্থাৎ প্রথমে এইটুকু তৈরি হবে, তারপরে এটা তৈরি হবে, তারপরে এটা তৈরি হবে, এভাবে পাটে পাটে তৈরি হবে। কিন্তু এর অভিমুখটা হবে উল্টো দিকে, 3 টু 5 এর দিকে, আর এই অভিমুখটা হবে 5 টু 3। এই জন্য এটা খণ্ডক যুক্ত হবে। এই ছোট ছোট খণ্ডকগুলোকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ওকাজাকি ফ্র্যাগমেন্ট এটা ক্লাস 12 এর বিষয়ে আলোচনা আছে। ওকাজাকি ফ্র্যাগমেন্ট, এবং এই যে মাঝে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো আরএনএ প্রাইমার দ্বারা গ্যাপগুলো পূর্ণ হয়ে যাবে। পূর্ণ হয়ে ঠিক এইটা যেমন একটা কন্টিনিউয়াস স্ট্র্যান্ড তৈরি হয়েছে, সেরকম এখানেও কন্টিনিউয়াস স্ট্র্যান্ড তৈরি হবে। আমরা এই স্ট্র্যান্ডটাকে বলবো ল্যাগিং স্ট্র্যান্ড। ল্যাগিং স্ট্র্যান্ড, তাহলে একটা হচ্ছে লিডিং আর একটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। এগুলো যদি একটু আলাদা কালার দিই তাহলে দেখতে ভালো লাগবে। এগুলো নতুন স্ট্র্যান্ড সংশ্লেষ হলো। কারণ প্রত্যেকটা পার্ট অর্ধেক অর্ধেক করে হবে। এইভাবে ডিএনএ সিনথেসিস হবে। তো টোটাল ডিএনএ এইভাবে আস্তে আস্তে ফর্ক হবে, আর ফর্কের মাধ্যম দিয়ে দুটো স্ট্র্যান্ড তৈরি হবে, যেখানে একটা মাদার কপি থাকবে আর একটা অফস্প্রিং কপি থাকবে। এইভাবে ডিএনএ সিনথেসিস হবে। এই পদ্ধতিকে বলা হয় সেমি কনজারভেটিভ, অর্থাৎ অর্ধেক প্যারেন্টাল ডিএনএ আর অর্ধেক আছে অফস্প্রিং ডিএনএ, এই জন্য এটা বলছে সেমি কনজারভেটিভ প্রসেস। সেমি কনজারভেটিভ প্রসেস, এই পদ্ধতিতে ডিএনএ উৎপন্ন হবে। তাহলে এখানে আমরা দেখলাম, প্রথমে আমাদের ওই ক্লাসে আলোচনা ছিল যে ডিএনএ যেহেতু দুটো স্ট্র্যান্ড, সেই জন্য এটা এগোনো ডিএনএ, এটা এগোনো ডিএনএ, এগোনো ডিএনএর মধ্যে দুটো স্ট্র্যান্ড আছে, যার জন্য আমরা বলছি 2C, তাহলে এটা 2C, আর এখানে ডাবল স্ট্র্যান্ড আছে 2C, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে 4C, যেটা আমরা যেখানে বলা হয়েছে যে এস দশায় ডিএনএ পরিমাণ হচ্ছে 4C, তাহলে এখানে আমরা 4C পেয়ে গেলাম, যেটা ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে 2C থেকে ডিএনএ পরিমাণ 4C দাঁড়ালো। ডিএনএ এর প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশনের মাধ্যমে 2C করে 4C হলো, যার প্রসেসটার নাম হচ্ছে সেমি কনজারভেটিভ। এই দশা এটা হবে, আর হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ হবে। সেই হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিনের সঙ্গে সংযুক্ত হয়ে যে ক্রোমোজোম গঠন করবে সেটা হচ্ছে হিস্টোন অক্টামারকে কেন্দ্র করে ডিএনএ পাক দেবে। এই নিয়ে আমাদের আলোচনা আছে। বেসিক আইডিয়া অফ ক্রোমোজোম সম্পর্কে যে একটা ক্লাস দেওয়া আছে, সেখানে কিভাবে ক্রোমোজোম গঠন হচ্ছে ডিএনএ এর সঙ্গে হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন সংযুক্ত হয়ে নিউক্লিওজোম মডেল এবং ক্রোমাটোজোম গঠনের মাধ্যমে হিস্টোন অক্টামারের মাধ্যম দিয়ে, সেটা আমার একটা আলাদা ক্লাস আছে, সেখান থেকে দেখে নিও। তো এটা হচ্ছে এইভাবে ডিএনএ তৈরি হচ্ছে, এবং এই যে ডিএনএ
এখানে ক্রোমোজোমটা মনাড থেকে এবার হয়ে যাবে ডায়াড, মনাড থেকে হয়ে যাবে ডায়াড, কিন্তু খুবই সংযুক্ত ভাবে থাকবে। আর এরা পরস্পরের হবে সিস্টার ক্রোমাটিড, পরস্পরের হবে সিস্টার ক্রোমাটিড। কারণ নতুন ডিএনএ সংশ্লেষ হলো, সে একটা ক্রোমাটিড গঠন করবে, আর আগের অর্ধাংশ নিয়ে যে পরিমাণটা ছিল সেটা এরকম মনাড ছিল, তাহলে এটা আবার 2C থেকে 4C হলো, তাহলে নিশ্চয়ই এর পাশে একটা ক্রোমাটিড গঠন হবে, এবং এই ক্রোমাটিড পরস্পরের সম্পর্ক হচ্ছে সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড যেখানে ডিএনএ পরিমাণ আমি কত পেলাম, এখানে ডিএনএ পরিমাণ পেলাম আমি 4C। কারণ এখানে 4C টা 2C প্লাস 2C লিখছি না কেন, কারণ যে ক্রোমাটিড সৃষ্টি হলো সেই ক্রোমাটিডটা খুবই অ্যাটাচ আছে, যেটাকে পুরোপুরি বোঝাই যায় না যে এটা আলাদা নতুন কোনো ক্রোমাটিড, মনে হয় একটাই ক্রোমাটিড বা মোনাটিড, মানে মোনাড অবস্থাতেই আছে, এটা মনে হয়। এটা গেল এজ দশা। এজ দশায় আরো যেটা কাজ হবে যে ক্রোমোজোমের এই যে সেন্ট্রোমিয়ার আছে, সেন্ট্রোমিয়ারের উভয় দেশে কাইনেটোকোর গঠন হবে, কাইনেটোকোর গঠন হবে, এবং সেন্ট্রিওলটা যে সিঙ্গেল একক ছিল, সিঙ্গেল এককটা ডাবল একক, অর্থাৎ ডুপ্লিকেশন ঘটবে, সেন্ট্রিওলের ডুপ্লিকেশন ঘটে ডবল একক গঠন করবে, সেটা এজ দশাতে। আরো কিছু প্রয়োজনীয় প্রোটিন সিনথেসিস বা কিছু এমআরএনএ টিআরএনএ এগুলো অল্প অল্প সংশ্লেষ এজ দশাতে সুসম্পন্ন হবে। চলে আসি G2 দশা, যেটা হচ্ছে এস দশা এবং এম দশার মধ্যবর্তী একটা দশা, যার সময়কাল হচ্ছে 3 থেকে 4 ঘন্টা। এটা একটা গ্রোথ ফেজ। এই দশায় যেটা হবে যে এস দশাতে যে ডিএনএ সিনথেসিস হলো, এই ডিএনএ সিনথেসিসের ক্ষেত্রে নাইট্রোজেন বেসের রিপ্লেসমেন্ট বা নাইট্রোজেন বেসের সংযুক্তকরণ কমপ্লিমেন্টারি কন্ডিশনে হয়েছে কিনা, ভুল হয়েছে কিনা, এটা একটা ট্রিটমেন্ট হবে, চেক হবে, চেকিং হবে। চেকিং এর মধ্যে যদি কোনো ভুল ধরা পড়ে তাহলে এখানে ডিএনএ রিপেয়ার হবে, এন্ডোনিউক্লিয়াস উৎসেচক দ্বারা অবাঞ্ছিত যে বেসটা ঢুকে পড়েছে সেই বেসটা কাটা পড়বে, এবং লাইগেজ উৎসেচক দ্বারা সেটা আবার সংযুক্ত হয়ে যাবে, বা কোনো ক্ষেত্রে রিপ্লেসমেন্ট প্রয়োজন হলে সেটা রিপ্লেসমেন্ট হবে নতুন বেস দ্বারা, সেটা রিপেয়ার হবে G2 দশাতে। G2 দশায় আরো যেতে হবে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড প্ল্যান্ট সেলের ক্ষেত্রে, যেগুলো অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু, সেইগুলো ডুপ্লিকেট হবে, অর্থাৎ তাদের বিভাজন হবে, দ্বিতীকরণ হবে, তাদের সংখ্যা বৃদ্ধি হবে, যেটা হচ্ছে সিম্বায়োজেনেসিস একটা তত্ত্ব অনুযায়ী তারা নিজে নিজেই নিজেদের ডুপ্লিকেশন করবে। তার কারণটা হচ্ছে সেল চ্যাপ্টারের মধ্যে আলোচনা আছে যে সেমি কনজারভেটিভ সেমি অটোনোমাস অর্গানেল কেন বলা হচ্ছে অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু, তার কারণ হচ্ছে যে এই কোষীয় অঙ্গাণুগুলো নিজস্ব তাদের নিজস্ব রাইবোজোম আছে, নিজস্ব ডিএনএ আছে এবং নিজস্ব আরএনএ আছে বা এমআরএনএ আছে, যার কারণে এরা ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যম দিয়ে তার আরএনএ তৈরি করে বা তার টিআরএনএ তৈরি করে, এবং সেগুলো তৈরির মাধ্যম দিয়ে প্রোটিন সিনথেসিস হয়, তার মাধ্যম দিয়ে তার যে কপি সেটা ডুপ্লিকেট করতে পারে বা তার দ্বিতীকরণ ঘটাতে পারে, যেটাকে ডুপ্লিকেশন বলা হয়। তো সেটা G2 দশাতে সুসম্পন্ন হবে, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের বিভাজনের সংখ্যা বৃদ্ধি হবে, ডিএনএ রিপেয়ার হবে, এটা হচ্ছে G2 দশা। G2 দশার পরে কোষটা এম দশাতে প্রবেশ করবে, সেখানে গিয়ে তখন মাইটোটিক ডিভিশন হবে। এখন এই G1S G2M দশা ছাড়াও আরো একটি অচক্রাকার দশা, যেটাকে চক্রাকার বলা হয় না, যেটা সাধারণত G1 দশাতেই লক্ষ্য করা যায়, এই অচক্রাকার দশাটাকে বলা হয় G0 স্টেজ। G0 স্টেজ অচক্রাকার দশাটা কি, সেল ডিভিশনের সময় কোষ যে G0 স্টেজে প্রবেশ করবে এমনটি মানে নাই, যদি প্রবেশ করতে এটা নির্ধারিত ভাবে তাহলে G0টা একটা স্টেজ দাঁড়াতো, G1 G0 এইভাবে একটা স্টেজ আসতো, বা G0 G1 এইভাবে স্টেজ আসতো। এটা একটা অচক্রাকার দশা, সেলের মধ্যে আসতেও পারে না আসতেও পারে, এবং কিছু সেলের মধ্যে জন্মগত ভাবে সেগুলোতে একদম ফিক্সড হয়ে গেছে, যেমন স্নায়ুকোষ আছে, পরিণত আরবিসি আছে, তারপরে নিউরন স্নায়ুকোষ বা নিউরন এবং হেপাটিক সেল আছে, সেই হেপাটিক সেলগুলোতে লিভারের যে সেলগুলো আছে এই সেলগুলোতে G0 স্টেজ ফিক্সড, সেটা জন্মগত হবে। একটা শিশু যখন জন্ম হয় তখন তার যে পরিমাণ লিভারে বা স্নায়ুতে কোষের সংখ্যা আছে সেটা আর ডিভিশন হয় না, ফিক্সড, কমলে কমতে পারে কিন্তু বাড়তে পারে না, বাড়ে কখন, যখন ডিভিশন হয়, তাহলে এখানে ডিভিশনের কোনো সোর্স থাকে না, কারণ G0 এখানে ফিক্সড, তার কারণে এখানে ডিভিশন হয় না।
আর বাকি তার আদার্স কোষের ক্ষেত্রে জিজোর স্টেজ আসতে পারে কখন? যখন একটা সেল ডিভিশন পর্যায়ে কাজ করছে, ইন্টারফেজ দশায় যখন কাজ করছে, তখন তার নিউট্রিয়েন্ট পুষ্টির ঘাটতির কারণে কোষটা সাময়িকভাবে জিজোর স্টেজে প্রবেশ করতে পারে, বা আরো কিছু কোষ রিলেটেড জিন ওরিয়েন্টেড কিছু কারণবশত কোষটায় জিজোর স্টেজে প্রবেশ করতে পারে। সেটা কতক্ষণ? 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 2 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, একদিন, 2 দিন, কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর, বছরের পর বছর, এবং সারা লাইফ পর্যন্ত সেলটা ওখানে স্টে করে যেতে পারে জিজোর স্টেজে। সেই জিজোর স্টেজ থেকে সেল আবার পুনরায় রিকভার করে যেতে পারে অল্প সময়ের মধ্যে বা বেশি সময়ের মধ্যে। সেটা তার নিউট্রিয়েন্ট ঘাটতি কমপ্লিট হয়ে যাওয়ার কারণে বা ডিফারেন্সিয়েশন এর মাধ্যম দিয়ে সেটা আবার রিকভার করে পুনরায় বিভাজন দশায় আসতে পারে, অথবা সেটা ওই দশাতে থেকে গিয়ে অ্যাপোপ্টোসিস লাভ করতে পারে, অর্থাৎ স্বেচ্ছায় সেলটা মৃত্যু লাভ করতে পারে, যেটাকে অ্যাপোপ্টোসিস বলা হচ্ছে। অ্যাপোপ্টোসিস, সেলের যখন স্বেচ্ছায় মৃত্যু, সেটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। যখন কোনো কোষ অবাঞ্ছিত কারণে অনেক সৃষ্টি হয়ে গেছে, কিংবা কোন একটা সেল এইরকম কোনো কারণবশত একটা রেস্টিং স্টেটে চলে গেছে, বিশ্রাম দশায় চলে গেছে, তখন সেই সেলটা বিশ্রাম দশা থেকে রিকভার করতে পারছে না। যেমন কোমা হয়ে গেলে মানুষ কি হয়? তার কোনো রেসপন্সিবিলিটি পাওয়া যায় না, কিন্তু সে বেঁচে থাকে, তাকে খাবার দিলে সে বেঁচে থাকে, খাবার বন্ধ করলে সে মারা যায়। তো সেই ব্যক্তি কোমায় চলে গেলে রিকভার করে না, করা নাই, কিন্তু তার সংখ্যাটা কম। তো সেই রকম সেলগুলো একরকম কোমা বলা যেতে পারে, কোমায় চলে গেছে, যেটা রেস্টিং স্টেটে চলে গেছে, জিরো স্টেজে চলে গেছে। সেটা আবার সে নিউট্রিশনের ঘাটতি যদি তা পূর্ণ হয়ে যায়, বা সেটা ডিফারেন্সিয়েশন ধর্মের মাধ্যম দিয়ে পুনরায় সেলটা রিকভার করে যেতে পারে এবং আগের মতো পূর্ণতা প্রাপ্তি পেতে পারে। অথবা সেলটা শেষ পর্যন্ত তার মাইটোকন্ড্রিয়ার মাধ্যম দিয়ে এবং আরো কিছু কোষীয় অঙ্গাণুর মাধ্যম দিয়ে সেটা অ্যাপোপ্টোসিস লাভ করতে পারে, অর্থাৎ সেলটা মৃত্যু ঘটতে পারে স্বেচ্ছায়। এটা হচ্ছে জিজোর স্টেজ। এই জিজোর স্টেজের উপরে যে বিজ্ঞানী কাজ করেছেন তিনি হলেন লাজথাও। লাজথাও 1963 সালে এই জিজোর স্টেজের উপরে উনি কাজ করেছেন, বিজ্ঞানী লাজথাও। এটা হচ্ছে যে এটা কোনো সেলের চক্রাকার দশা নেই, এটা একটা অচক্রাকার দশা। এটাকে চক্রাকার হিসেবে ধরা হয় না, ধরলে এই স্টেজগুলোর মধ্যে এটা একটা স্টেজ হতো। এটা সেলের মধ্যে আসতে পারে, নাও আসতে পারে, আর কিছু সেলের মধ্যে এটা ফিক্সড আছে। এটা হচ্ছে জিজোর।